তনু, যদি তোমার কখনো মা হতে ইচ্ছে করে, এই কথাটি যতবার মনে ভেবেছে তনু ততবার দুচোখ উপচে কান্নারা ঠেলে বেরিয়ে এসেছে। বুক কষ্টে ভারী হয়ে গেছে তার। বিগত কয়েকদিন ধরেই একটাই প্রশ্ন হৃদ মাঝারে আঁচড় কেটে কেটে ক্ষত বিক্ষত করে ফেলেছে তাকে। বুক ফাটছে তবু মুখ ফুটছে না। কিভাবে বোঝাবে রুদ্রকে সে? হ্যাঁ, সে মা হতে চায়। তার ভালোবাসার অংশটুকুকে নিজের গর্ভে ধারণ করতে চায়। কোন নারী চাইবে না তার স্বামীর তার ভালোবাসার মানুষের অংশকে নিজের শরীরে ধারণ করতে? কোনো নারীই চাইবে না। দু চোখের অশ্রু বিসর্জন দিয়ে হাঁটু গেড়ে বসল ফ্লোরে। দেওয়ালে পিঠ ঠেকিয়ে অঝোর ধারায় গুমড়ে কেঁদে উঠল। মনে মনে হাজার অভিযোগ জানালো উপরওয়ালাকে। কেন, কেন, কেন? তাকেই কেন দিতে হবে এত পরীক্ষা? সে আর ঠিক কত কিছু হারালে প্রমাণ হবে সে কারো ক্ষতি চায় না? সে কারো কাছ থেকে কেড়ে নিতে আসেনি, বরং নিজের যথাসাধ্য সব কিছু দিয়ে ভরিয়ে দিতে এসেছে। হঠাৎ করে মনে পড়ল সুপ্রিয়া দেবীকে দেওয়ার সেই কথাটা। আমি নিজের মৃত বাবা মায়ের নামে কথা দিলাম, কোনোদিন আমি রুদ্রের সন্তানকে নিজের গর্ভে ধারণ করব না। কাঁদতে কাঁদতে নিজের হাতের মুঠোয় থাকা গর্ভনিরোধক পিলের পাতা থেকে একটা ট্যাবলেট বের করে চুপ করে খেয়ে নিল। তারপর আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, বাবা মা, ভেবেছিলাম আমার বিয়ে হলে তোমরা তোমার মেয়ের কাছে ফিরে আসবে আমার সন্তান রূপে। আমার কপালটাই খারাপ, জন্মের আগে বাবাকে হারালাম আর জন্মের পর মাকে। এ জন্মে তোমাদের মুখ দেখার সৌভাগ্য আর হলো না বোধ হয়। আমায় ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও বাবা। এই ছোট্ট প্রাণটাকে বাঁচাতে আমাকে নিজের স্বার্থকে গলা চেপে মারতেই হবে, মারতেই হবে। কথাটা মনে মনে আওড়াতে আওড়াতে আকস্মিকভাবে একটা শীতল হস্তের স্পর্শ তনুর কাঁধ স্পর্শ করলো। ঘাড় বাঁকিয়ে তাকিয়ে দেখলো তার ভালোবাসার মানুষটি ছোট্ট প্রাণটিকে কোলে নিয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। তনুর চোখে জল দেখা মাত্রই পাখি তার ছোট্ট ছোট্ট দুটো হাত দিয়ে তনুর চোখ মুছে দিয়ে বলল, পাপা, মামাম কান্না করে আদত করে দাও। মামাম গুড গাল, তাই না? ও না না, তোর নামে কান্না করে না, আমি দিয়ে দেই পাত্তা আমি। পাখির কথাগুলো শুনে সুখের হাসি হাসল তনু। পাশে দাঁড়ানো স্বামী নামক সুদর্শন পুরুষটি তনুর চোখের জল আর বিষণ্ণ বদনখানি দেখে অপর হাতে তার মাথা টেনে নিজের বুকের অপর পাশে পরম আদরে চেপে ধরল। তারপর পরম আবেশে সিক্ত চুমুখানি এঁকে দিল প্রিয়তমার কপালে। ধীরে ধীরে হাতের মুঠো থেকে ছাড়িয়ে নিল গর্ভনিরোধক পিলের পাতাখানি। চোখের সামনে ধরে একটা দীর্ঘশ্বাস ছাড়ল রুদ্র। কারণ নীতির মায়ের সাথে কথা বলার পর থেকে যতবারই তারা শারীরিক মিলনে আবদ্ধ হয়েছে, ঠিক তার পরের দিন এভাবেই নিজের অস্তিত্বকে গলা টিপে মারতে পিল খাবার সময় দু চোখের অবিরাম অশ্রুতে সিক্ত হয়েছে তনু। পরমেশ্বরের কাছে আহাজারি করে রুদ্র অভিযোগ জানায়, এ কোন পাপের শাস্তি তুমি দিচ্ছ হে ঈশ্বর? প্রিয়তমার চোখের জল আর যে সয় না বুকে। আমিও চাই প্রিয় মানুষটির অংশকে পৃথিবীতে আনতে, কিন্তু আমি নিরুপায়। এখন সবকিছু তোমার হাতে হে ঈশ্বর। এই কঠিন দুরবস্থা থেকে মুক্তির পথ একমাত্র তুমি দেখাতে পারো। একজন নিষ্পাপের চোখের জল কখনো বিফলে যেতে দিও না ঈশ্বর। তুমি তোমার সন্তানের মনোবাঞ্ছা ঠিক পূরণ করো। আমি বিশ্বাস করি তোমাকে, তোমার অস্তিত্বকে, তোমার বিধানকে। জানি তুমি এই পরম সংকটময় দিন একদিন না একদিন মোচন করবেই। আমি অপেক্ষায় রইলাম। মন বলছে অতি শীঘ্রই তুমি এই কঠোর শাস্তি থেকে মুক্তি দেবে আমাদের, দেবেই দেবে। আজকাল বেশ কয়েকদিন হলো অনু কলেজ যেতে শুরু করেছে। পীযূষের কাউন্সিলিং বেশ কাজে দিয়েছে। সেদিন রাগ করে বাড়িতে আসার পর যখন সরোজিনী জিজ্ঞাসা করলেন যে মন ভালো হয়েছে কিনা, তার উত্তরে অনু চুপ করে থাকে। তা দেখে তিনি আবার সিদ্ধান্ত নেন যে পীযূষের সাথে আরও কিছু সময় তাকে কাটাতে হবে। কারণ বড়মা জেঠু আর শুভ্র দাভাইয়ের মতে পীযূষ বেস্ট তাকে এই ট্রমার থেকে বের করে আনার জন্য। তাই পীযূষের সামনে যাতে না পড়তে হয়, সেই কারণে অনু একা একা কলেজ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরদিন থেকে। আর এই কথা গর্ব করে সরোজিনী জানিয়েছে পীযূষকে। পীযূষ, তোর কথায় সত্যিই কাজ হয়েছে। মেয়েটা ট্রমা থেকে বেরিয়ে আসতে পেরেছে আর আজ নিজে নিজেই কলেজে চলে গেল, জানিস? একদিনেই? না মানে কিভাবে? আরে আর বলিস না, কাল যখন বাড়িতে এলো তখন দেখি মুখ গোমড়া।
জিজ্ঞাসা করলাম মন ভালো হয়েছে কিনা, কোনো উত্তর দিল না। তোর আঙ্কেল আর শুভ্র যে ব্যাপারটা জানলাম, তখন ওনারাই সিদ্ধান্ত নিলেন আরও বেশি কিছুদিন তার সাথে ওর সময় কাটাতে হবে। কারণ এতদিন ধরে আমরা যা পারছিলাম না, তুই 1 ঘন্টার মধ্যে অনেকখানি ইমপ্রুভমেন্ট আনতে পেরেছিস। ব্যাস, এই সিদ্ধান্ত অনুকে জানালাম। ওমা, তারপরে দেখি ও পুরো পাল্টে গেল। সঙ্গে সঙ্গে বললো ও নাকি একাই কলেজে যেতে পারবে। ব্যাস, আর কি, একা একাই চলে গেল। বেশ আরও কিছু কথা বলে সরোজিনী ফোন রেখে দিলেন। ঠোঁট কামড়ে ধরে পীযূষ হেসে উঠল কথাগুলো ভেবে। ওই মেয়ে যাতে পীযূষের সামনে না আসে সেই কারণে নিজের ভয়কে ভুলে কলেজ চলে গেল। সত্যি পাগল একটা। ভাবতে ভাবতে অফিসের কাছে মন দিল। আজকাল কলেজে আসতে ভীষণ ভয় পায় অনু। অঙ্কুশ দেবনাথ তার দলবল নিয়ে আগের জায়গায় আড্ডা মারলেও ওকে আর সেই আগের মতো ডিস্টার্ব করে না। এক নজর তাকিয়েও দেখে না ওর দিকে। এতে করে ভয় পেলেও মনের মধ্যে একটা অনাবিল শান্তি অনুভব করে অনু। কলেজে ক্লাস করাকালীন পলি আর তিন্নি দুজনে ভীষণ জেদ ধরে তার মাল্টিপ্লেক্স শপিং মল বেড়াতে যাবে। অনু চল না প্লিজ, দেখ হেব্বি মজা হবে। আমার কতদিনের স্বপ্ন কলকাতা শহরে বড় বড় মাল্টিপ্লেক্সগুলো ঘুরে ঘুরে দেখব। 1 মাস পার হয়ে গেল, এখন আমরা কলকাতা শহরে কিছুই প্রায় ঘুরে দেখিনি। চল না প্লিজ। খেপেছিস নাকি? বড় মাকে না বলে আমি 1 পাও নড়ব না। উনি আমাকে নিয়ে ভীষণ চিন্তা করে। আর তাছাড়া শুভ্র দাভাই যদি জানতে পারে আমি একা একা ঘুরতে বেরিয়েছি, তাহলে আমাকে ভীষণ বকবে। এই তোর আমাদের প্রতি ভালোবাসার বিশ্বাস। আজ কলেজে তাড়াতাড়ি ছুটি হয়েছে, তাই ভাবলাম 3 বান্ধবী মিলে মাল্টিপ্লেক্স শপিং মলে গিয়ে একটু ঘুরবো ফিরবো আর সময় মতো চলে আসবো। তাছাড়া তোর একার তারা আছে নাকি? আমাদের বুঝি তারা নেই? তোর তো তোর দিদির বাড়ি আছে, আর আমাদের যে হোস্টেলে থাকতে হয় সেখানে ওয়ার্ডেন ম্যাম কত করে জানিস? একটু 19-20 হলেই গর্দা নিয়ে নেওয়ার মতো ব্যবস্থা করে ছাড়ে। প্লিজ 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 চল না, একটু দেরি হবে না, দেখিস সময় মতো চলে আসবো। আর কি, অগত্যা রাজি হয়ে যেতে হলো তাদের সাথে সেই মাল্টিপ্লেক্স শপিং মল। পলি, তিন্নি আর অনু শপিং মলে ঢুকে এটা ওটা দেখতে লাগলো। প্রায় 7 ফ্লোর জুড়ে বিরাট শপিং মল প্লাস রেস্টুরেন্ট। এতটাই বড় যে একদিনে দেখে শেষ করা যাবে না। আজ 3 বান্ধবী শপিং করার উদ্দেশ্যে নয়, শুধুমাত্র ঘোরাঘুরির উদ্দেশ্যে এখানে এসেছে। প্রায় 3টে ফ্লোর জুড়ে বিরাট শপিং মলে লেডিস সেকশনে যা কিছু ছিল, প্রায় দেখতে দেখতে কখন যে বেলা ফুরিয়ে গেছে তা বুঝতে পারেনি তিনজনই। হঠাৎ মাল্টিপ্লেক্সে থাকা সিনেমা হলের বিকালের শোটা শেষ হতেই মুড়মুড় করে লোক বেরোতে দেখে চমকে ওঠে তিনজন। পাশে থাকা হেল্পিং হ্যান্ড একটা বয়কে মানুষদের বেরিয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করায় সে জানায় বিকালের শোটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। বলার সাথে সাথে হাতে থাকা ঘড়িতে তাকিয়ে চক্ষু চরক গাছ তিনজনের। ঘড়িতে বাজে তখন রাত 8টা। অনু ব্যাগ হাতে মোবাইলটি হাতে নিয়ে দেখে অলরেডি 15টা মিসড কল চলে এসেছে সরোজিনীর। আর এদিকে বাকি দুজনের অবস্থাও টেনশনে শেষ, কারণ 8:30টায় গার্লস হোস্টেলের গেট বন্ধ হয়ে যায়। ফোন হাতে থাকা অবস্থায় পুনরায় বেঁচে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে সরোজিনীর নাম। অনু সাথে সাথে রিসিভ করে ফোন। হ্যালো অনু, কোথায় আছিস তুই? তুই ঠিক আছিস তো? কোনো বিপদ আপদ হয়নি তো তোর মা? বড় মা, আমি ভালো আছি, ঠিক আছে। কোনো বিপদ আপদ হয়নি আমার। আসলে পলি আর তিন্নির একটু কেনাকাটা করার ছিল, তাই কলেজ শেষ হতেই আমরা মাল্টিপ্লেক্স শপিং মলে এসেছিলাম। কিন্তু কেনাকাটা করতে করতে এতটা দেরি হয়ে যাবে বুঝতে পারিনি। সরি বড় মা, আর এমন হবে না। ওখানেই থাকবি, একদম রিসেপশনের সামনে। কোথাও একা একা এই রাত্রিবেলা বের হবি না। আমি রতনকে পাঠাচ্ছি, ও তোকে ওখান থেকে নিয়ে আসবে। গেটের কাছে পৌঁছে ফোন দিলেই চলে আসবি গাড়ির কাছে। বলেই ফোন রেখে দিলেন সরোজিনী। এদিকে দেরি হয়ে যাচ্ছে দেখে পলি আর তিন্নি অনুকে শপিং মলের রিসেপশনের সামনে দাঁড় করিয়ে দুজন ব্যস্ত পায়ে রওনা দিল হোস্টেলের উদ্দেশ্যে। একা একা দাঁড়িয়ে রইল অনু। সময় অতিবাহিত হলো বেশ। আচমকাই হাতের মুঠোয় বন্দি ফোনটি সশব্দ চিৎকার করে উঠল। স্ক্রিনে ভাসল আননোন নাম্বার। রিসিভ করা মাত্রই ওপাশ থেকে ভেসে এলো গম্ভীর কণ্ঠস্বর। কিছু কথা বলেই ওপাশ থেকে ফোনটা কেটে দিল। আর এদিকে বিস্ময়ে হতভম্ব হয়েছে রইল অনু ফোনের স্ক্রিনের দিকে।
দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে এক রমণী। সময়টা তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। বারবার হাতঘড়িতে সময় দেখে চলেছে সে। কিছুক্ষণের মধ্যেই একটা প্রাইভেট কার এসে দাঁড়ালো। ভেতর থেকে বেরিয়ে এলো একজন মহিলা। তারপর দুজনে পরম আদরে একে অপরকে জড়িয়ে কুশল বিনিময় করলো। তারপর বেরিয়ে পড়লো নিজেদের গন্তব্যে। শপিং মলের সামনে রিসেপশনে দাঁড়িয়ে আছে অনু। কিছুক্ষণ আগে আসা ফোন কলের কথা ভেবে চলেছে। কে ছিল ব্যক্তিটি? যেভাবে ধমকিয়ে কথা বলল মনে হচ্ছিল যেন বহু কালের চেনা। কে এমন হতে পারে যে তাকে ওভাবে ধমকাবে? যেখানে ফোন আসার কথা ছিল রতনের, সেখানে ফোন এলো একজন অজানা ব্যক্তির। হাউ স্ট্রেঞ্জ! রিসেপশন থেকে বাইরে পা বাড়াতেই মনের মাঝে চেকে বসলো নিদারুণ ভয়। কে না কে ফোন করেছে তাও তো সে জানে না। লোকটি যদি কোনো ফ্রড হয়? এই রাতের বেলা পার্কিং এরিয়ায় এমনিতেই লোকজন কম থাকে, সেখানে গেলে যদি আবার কোনো বিপদ আপদ হয়? না না বাবা, দরকার নেই। যার দরকার সে নিজেই তার খোঁজ নিয়ে নিবে। তবুও এখান থেকে সে নড়বে না। কথাগুলো ভেবে আবার সেই একই স্থানে এসে চুপ করে দাঁড়িয়ে রইল। এদিকে আবার হাতে বন্দি থাকা মুঠো ফোনটি বেজে উঠল। স্ক্রিনে ভাসতে দেখা গেল পূর্বের সেই অচেনা নাম্বারটি। ভয়ে ভয়ে পুনরায় রিসিভ করলো অনু। ওপাশ থেকে আবারও ধমকে উঠল কেউ। কি ব্যাপার, গাড়ির কাছে আসতে বলিনি? এত দেরি লাগছে কেন আসতে? কে আপনি? চিনি না, জানি না। আপনার কথায় কেন যাব আমি গাড়ির কাছে? বোকা পেয়েছেন নাকি আমাকে? আপনি বলবেন আর আমি দৌড়ে চলে যাব গাড়ির কাছে। তারপর আপনি আমার সঙ্গে অসভ্যতাম করবেন। শুনুন, এত বোকা মেয়ে আমি নই, ঠিক আছে? রাখুন ফোন, অসভ্য লোক একটা। আগন্তুকটি দুম করে ফোন কেটে দিল। তনু আবার ফ্যালফ্যাল করে চেয়ে রইল ফোনের দিকে। মনে মনে ভাবলো, আমাকে বোকা বানাতে এসেছিল। এত সোজা নাকি? বলবেন আর আমি চিন্তা ভাবনা না করে চলে যাব। কে না কে এলেন, হরিদাস পাল। যে সত্যিটা ধরতে পেরেছি অমনি ফোন কেটে দিল। ইউ আর টু ইন্টেলিজেন্ট অনু, কিপ ইট আপ। নিজের গাড়ির কাছে দাঁড়িয়ে বিরক্তিতে মাথার চুলগুলো ডান হাত দিয়ে খিচে টেনে ধরল পীযূষ। তারপর পা দিয়ে একটা লাথি মারল গাড়ির সামনের চাকায়। বিড়বিড় করে বলে উঠল, জাস্ট রিডিকিউলাস। আন্টিকে আমাকে এই দায়িত্ব দিতে হলো শেষ পর্যন্ত। এত ইরিটেটিং গার্ল আমি আমার লাইফে দেখিনি। উফ, জবে থেকে এই মেয়েটার সাথে দেখা পেয়েছি জাস্ট লাইফটা হেল করে দিল। একবার কাউন্সিলিংয়ের, একবার কলেজে দিয়ে খোঁজ নাও সব ঠিকঠাক আছে কিনা। আবার রাত বিরেতে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্বটাও আমার। নিজেকে ইঞ্জিনিয়ার কম এই মেয়ের কেয়ারটেকার বেশি মনে হচ্ছে। বলেই রাগে গজগজ করতে করতে দ্রুত পায়ে হেঁটে গেল শপিং মলের রিসেপশনের দিকে। রিসেপশনের সামনে এসে দাঁড়াতেই দেখতে পেল এক শুভ্রময়ী কন্যাকে। সাদার সঙ্গে কমলা রঙের এমব্রয়ডারি কাজ করা লং গাউনের সাথে কমলা রঙের দোপাট্টা আর লেগিংস পরা মেয়েটি কাঁধে একটা কলেজ ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আজও তার চুলের মোটা বেনিটি অবহেলিত হয়ে এক কাঁধের উপরে ছড়ানো রয়েছে। কানের দুপাশ থেকে লম্বা লম্বা কিছু কাটা চুল বেরিয়ে রয়েছে। হরিণী চোখ দুটো অসম্ভব অস্থির, বারে বারে হাতে থাকা মুঠোফোনটি চেক করছে। দরজার সামনে দিয়ে ঢুকতে গিয়ে কিছু সময় অপলক নেত্রে চেয়ে রইল পীযূষ অনুর দিকে। মনের মধ্যে যে বিরক্তি ভাবটা বেড়ে উঠেছিল তার জায়গায় আশ্রয় নিল এক অন্যরকম ব্যথাযুক্ত অনুভূতি। হঠাৎ মনে হলো পীযূষের গলাটা কেমন জানি শুকিয়ে আসছে। বুকের মাঝে থাকা হৃৎপিণ্ড নামক যন্ত্রটি হঠাৎ করেই তীব্র আন্দোলনে ধকপক করে নেচে উঠল। আচমকায় নিচের ডান হাতটা দিয়ে চেপে ধরল বুকের বা পাশের অংশটুকু। আবার বিরক্তিতে কপাল কুঁচকে দীর্ঘশ্বাস ফেলল। বিড়বিড় করে বলে উঠল, দুঃশালা, কি যে হয় আজকাল কিছুই বুঝতে পারছি না। বিরক্তকর অস্বস্তি, সাথে এই আবার বুক লাফানোটাও শুরু হয়েছে। আমার মনে হয় তাড়াতাড়ি ডাক্তার দেখানো উচিত। কি জানি এগুলো আবার হার্ট অ্যাটাকের আগের লক্ষণ কিনা। কথাগুলো বলে সামনে তাকাতেই দেখে মেয়েটি অধীর আগ্রহে অপেক্ষা করছে কারো। একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে আবারও বিড়বিড় করে বলল, যার জন্য অপেক্ষা করছে তাকে বলে কিনা অসভ্যতা দেখাচ্ছি। অসভ্যতা আমি কাকে বলে? হেঁটে গিয়ে অনুর সামনে দাঁড়িয়ে দু পকেটে হাত গুজে দাঁড়ায় পীযূষ।
আচমকা সামনে একজন মানুষকে দাঁড়াতে দেখে হকচকিয়ে যায় অনু। ভালো করে দৃষ্টি মেলে তাকিয়ে দেখে ধূসর কালো ব্লেজারের গায়ে স্যুটটাই পরা একটা ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। ভালো করে মুখটা লক্ষ্য করতেই চিনতে পারল পীযূষকে। পীযূষ তীক্ষ্ণ দৃষ্টি ফেলে তাকিয়ে আছে অনুর দিকে। বেশ কিছু সময় এভাবেই তাকিয়ে রইল। অনু পীযূষের দৃষ্টি লক্ষ্য করে বেশ ভয় পেল। মনে মনে ভাবল, এ বাবা, এই লোক কোত্থেকে এলো? এলো তো এলো, এভাবে তাকিয়ে রয়েছে কেন? ধুর ব্যাং, যার থেকে দূরে থাকার চেষ্টা করি সবসময় তার সামনেই কেন পড়তে হয়? এই মেয়ে এইখানে কি করছো এত রাতে? বান্ধবীদের সাথে শপিং করতে এসেছিলাম। কোথায় তোমার বান্ধবীরা? কই আমি তো দেখতে পাচ্ছি না। বান্ধবীদের সাথে এসেছো নাকি কোনো বন্ধু নিয়ে, মানে পার্সোনাল বন্ধু? মোটেও আমি কোনো পার্সোনাল বন্ধু নিয়ে আসিনি, পলি আর তিন্নির সাথেই এসেছিলাম। ওরা লেডিস হোস্টেলে থাকে, 8:30টায় গেট বন্ধ হয়ে যায় বলে আমাকে এখানে রেখে ওরা চলে গেছে। আমার কথা বিশ্বাস না হলে পলি আর তিন্নির সাথে কথা বলে দেখুন। তাই? হুম। ঠিক আছে, ওদের নাম্বার এক্ষুনি দাও। নিজের কথা সত্যি প্রমাণ করতে অনু পলি আর তিন্নির নাম্বারটা দিয়ে দিল পীযূষকে। আর এদিকে ভালো মতন হুমকি ধামকি দিতে পেরে পীযূষ ভীষণ খুশি। তারপর বলল, এখন বাড়ি যাবে কিভাবে? বড়মা বলেছিল রতনদাকে পাঠিয়ে দেবে, কিন্তু এখনো রতনদা এলো না কেন বুঝতে পারছি না। রতন এখন আর আসবে না, আমার সাথে চলো, আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। বলেই সামনের দিকে হাঁটা ধরল পীযূষ। কিছু দূর হাঁটার পর বুঝতে পারল অনু তার সাথে হেঁটে আসেনি। পেছন দিকে ঘাড় বাঁকিয়ে দেখলো মেয়েটা এখনো সেখানেই সেভাবেই দাঁড়িয়ে আছে। আবার বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো পীযূষের। পুনরায় হেঁটে আবার অনুর সামনে এসে লাগালো জোরে এক ধমক। কি ব্যাপার, আসতে বলিনি আমার সাথে? এইখানে দাঁড়িয়ে রয়েছো কেন? আমি আপনার সাথে কোথাও যাব না। কেন? আপনি সব সময় আমাকে বকা দেন কেন? একটু ভালো করে কথা বলা যায় না? না, যায় না। বলেই অনুর ডান হাতটা নিজের হাতের মুঠোয় চেপে ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো গাড়ির কাছে। পার্কিং এরিয়ায় এসে গাড়ির কাছে আসতেই পেছন থেকে একটা পরিচিত মেয়েলি কণ্ঠ শুনতে পেল পীযূষ। দেখলো চিত্রা দাঁড়িয়ে আছে পেছনে। হাই পীযূষ, এখানে কি করছো? বলেই অনুর দিকে তাকিয়ে দেখলো। হঠাৎ নজর গেল পীযূষের হাতের দিকে। অনুর হাতটা নিজের হাতের মুঠোয় চেপে ধরে দাঁড়িয়ে আছে পীযূষ। অনুর দিকে তাকাতেই দেখে এক অসামান্য সুন্দরী তার সামনে দাঁড়িয়ে। দেখতে অনেকটা বাচ্চা টাইপ, কেমন যেন বোকা বোকা নজরে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ করে মাথা গরম হয়ে গেল চিত্রার। চোখ দিয়ে ভস্ম করে দিতে চাইলো সামনে দাঁড়ানো অসম্ভব সুন্দরী মেয়েটিকে, কিন্তু পারল না। উত্তরের আশায় দাঁড়িয়ে রইল। এই তো একটু শপিং মলে ঘুরতে এসেছিলাম। ও, মেয়েটি কে? প্রশ্নটি শোনা মাত্রই পীযূষের চোখে মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। মনে মনে শয়তানি হাসি হেসে আচমকা চিত্রার কানের কাছে ফিসফিস করে বলল, ভেরি স্পেশাল পার্সন। বলেই এক চোখ টিপ মারল। তারপর অনুর দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে এক হাত দিয়ে অনু ডান গালে হাত রেখে বলল, বেবি যাও, গাড়িতে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। বলেই গাড়ির দরজা খুলে ফ্রন্ট সিটে বসিয়ে দিল। চিত্রার দিকে তাকিয়ে পাই বলে কিছু দূর সামনে হেঁটে গিয়ে আবার পিছনে ফিরে এসে অনুর সামনে জানালার কাছের দিকে ঝুঁকে বলল, সরি বেবি, তোমার আইসক্রিমটা আনতে ভুলে গিয়েছি, একটু অপেক্ষা করো প্লিজ, এই যাবো আর আসবো। বলেই দৌড়ে চলে গেল সামনে থাকা আইসক্রিম পার্লারের দিকে। তারপর কিছু মুহূর্তের মধ্যেই একটা কোন আইসক্রিম নিয়ে হাজির হলো অনুর সামনে। তারপর ওপর থেকে কাগজের র্যাপারটা ছাড়িয়ে অনুর হাতে ধরিয়ে দিল। এদিকে পীযূষের পরিবর্তিত রূপ দেখে বোবা হয়ে গেছে যেন অনু। অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। হরিণী চোখ দুটো বড় বড় করে অবাক নয়নে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো লোকটির দিকে। আর এদিকে হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে চিত্রার হৃদয়, যা দেখে অনাবিল শান্তি অনুভব করছে পীযূষ। চিত্রার থমথমে মুখশ্রী দেখে মনে মনে বলল, সবে তো শুরু, পিকচার আবি বাকি হে মেরে দোস্ত।
বলেই আবার একটা ডেফিল হাসি হেসে গাড়িতে উঠে বসলো। তারপর ভেতরে ঢুকে অনুর দিকে তাকিয়ে দেখে সে তো অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। এদিকে আইসক্রিমটা গলতে শুরু করেছে। আইসক্রিমটা ধরে মুখের কাছে নিয়ে গিয়ে বলল, মানছি আমি একটু বেশি হ্যান্ডসাম, তাই বলে এইভাবে তাকিয়ে থাকবে? আগে এটা শেষ করো, তারপর না হয় আমাকে দেখো। ঠিক আছে সোনা? বলেই অনুর কপালে পড়ে থাকা কাটা চুলগুলোকে আলতো করে কানের পিঠে গুজে দিল। আর এদিকে পীযূষের হাতের আকস্মিক ছোঁয়ায় কেঁপে উঠল অনু। কেমন যেন শিরশিরে অনুভূতি সৃষ্টি হলো সারা অঙ্গ জুড়ে। আর এদিকে গাড়ির কাছে দাঁড়িয়ে এমন রোমান্টিক দৃশ্য দেখে রাগে ফেটে পড়ল চিত্রা, কিন্তু মুখে কিচ্ছু প্রকাশ করলো না। পীযূষ তার মিনিট কয়েক পরে জোরে একটা হর্ন দিল, যা শুনে চিত্রা গাড়ির সামনে থেকে সরে দাঁড়ালো। আর পীযূষ অনুকে নিয়ে সাই সাই করে চলে গেল। তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল চিত্রা। দিল্লির ফ্ল্যাটে তনু তার সংসার, স্বামী, সন্তান সামলাতে ব্যস্ত। পাখিকে সবে মাত্র স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। ঠিক এমন সময় হঠাৎ আকাশ কালো করে মেঘের দল ভিড় করলো। চারিদিকে অন্ধকার ছেয়ে গেল। বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হলো মুহূর্তেই। যদিও অ্যাপার্টমেন্টে জেনারেটরের ব্যবস্থা করা আছে, তা শুরু হতেও কিছুটা সময় প্রয়োজন। আচমকা শুরু হলো ঝোড়ো বাতাস। সেই বাতাসের দাপটে ব্যালকনির খোলা দরজা দিয়ে হু হু করে ছুটে এলো বাতাসের দল। পাখিকে এই হাওয়ার হাত থেকে বাঁচাতে নিজের বুকের মাঝে চেপে ধরল তনু। এরই মাঝে ঘন ঘন বিদ্যুতের চমকানি আর বজ্রপাতের শব্দ কানে ভেসে এলো। পাখি ভয় ছিপকে রইল তনুর বুকের মাঝে জড়িয়ে। হাওয়ার দমকে হঠাৎ দেওয়ালে টাঙানো রুদ্র পাখি আর তনুশ্রীর একটা বাঁধানো ছবি নিচে পড়ে বিকট শব্দ করে ভেঙে গেল। তারপর পর হাওয়ার বেগ কিছুটা কমে শুরু হলো মেঘ ভাঙা বৃষ্টি। অন্ধকারকে জয় করে জ্বলে উঠল বৈদ্যুতিক বাতি, অর্থাৎ জেনারেটরের আলো। চারিদিকের আধার কাটতেই তনু দেখল রুদ্রের দেওয়া প্রথম ভালোবাসার উপহার, তিনজনের ভালোবাসাময় ফ্যামিলির ছবি, যেটা গৃহপ্রবেশের দিন অফিসের একজন তুলে দিয়েছিল। আর রুদ্র সেই ছবিটা ওকে বড় করে বাঁধিয়ে এনে দিয়েছিল। ভাঙা ছবিটা দেখে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল তনুর। অজানা আতঙ্কে বুকটা কেঁপে উঠল তার। মনে হলো কেউ যেন তার কানে কানে ফিসফিস করে বলে উঠল, তোর জীবনে ঝড় আসতে চলেছে তনুরে, নায়ের হালটা শক্ত করে ধরে রাখিস, নয়তো ডুবি ডুবি হবে। প্রথম স্পর্শ সব সময়ই আলাদা অনুভূতির পরিচায়ক। অনাকাঙ্ক্ষিত প্রথম স্পর্শ কিশোর বা কিশোরী হৃদয়ে ঝড় তোলার জন্য যথেষ্ট। কথাই বলে আগুন আর মোম কখনো পাশাপাশি রাখতে নেই, আগুনের তাপে মোম গলবেই। পীযূষের করা দুষ্টুমি কিশোরী অনুশ্রীর হৃদয় মোমের মতো গলতে শুরু করেছে। প্রথমবার যখন তার গালে স্পর্শ করেছিল পীযূষ, তখন বুঝতে পারিনি, কিন্তু পুনরায় অমন অনুভূতি মাখা কথাগুলো আউড়ে যখন কানের পিঠে চুলগুলো গুজে দিল, অদ্ভুত ভয়ানক কম্পন তৈরি হলো ছোট্ট কিশোরী হৃদয়টিতে। ভয়ানক অনুভূতিরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। জীবনে প্রথমবার এমন অনুভূতির মুখোমুখি হয়েছে অনু। কিছুতেই বুঝতে পারছে না এগুলি আসলে কি। হাতে যে কখন থেকে আইসক্রিম ধরে রেখেছে সে খেয়াল পর্যন্ত তার নেই। সে তো তার অনুভূতির আক্রমণে নিজেকে সামলাতে ব্যস্ত। এদিকে লজ্জায় আড়ষ্ট হয়ে রক্তিম বর্ণ ধারণ করেছে সমগ্র মুখমণ্ডল। ঠিক অমন পরিস্থিতিতে পীযূষের বলার ঠাট্টা করা কথাগুলো শুনে লজ্জায় মূর্ছা যাওয়ার অবস্থা হয়েছে তার। বারবার কানে বাজছে কথাগুলো। মানছি আমি একটু বেশি হ্যান্ডসাম, তাই বলে এমনভাবে তাকিয়ে থাকতে হবে? এমন লজ্জাজনক কথা এর আগে বোধ হয় অনু শোনেনি। আইসক্রিম খাওয়া তো দূর, সেটা যে হাতে আছে তাও তার খেয়ালের নেই। অতিরিক্ত লাজে মাথা নত করে বসে আছে। আর এদিকে আইসক্রিম গলে গলে হাত উপচে নিচে পড়ছে টপ টপ করে। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে পীযূষের নজর অনুর দিকে গেল। অমন মূর্তিমান হয়ে বসে থাকা দেখে বলল, কি ব্যাপার, আইসক্রিম খাচ্ছ না কেন? পীযূষের গলার আওয়াজ পেয়ে আর চোখে তাকালো অনু। অনুর তাকানো দেখে পীযূষ ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, হোয়াট? ওগুলো কি ছিল? কোনগুলো? ইতস্তত বোধ করে আমতা আমতা করতে লাগলো অনু। সঠিক উত্তর না পেয়ে পীযূষ মারলো আর এক ধমক। ওই মেয়ে কি তখন থেকে মানে মানে করছো? প্রশ্ন করছি, তার উত্তর দাও, স্টুপিড।
পীযূষের ধমক খেয়ে অনুর লজ্জা ভাব ফুস করে উড়ে গেল। আবার ভুরু দুটো কুঁচকে গাল ফুলিয়ে পীযূষের দিকে তাকিয়ে বলল, বেবি শোনা, এসব কি? আমি কি বেবি নাকি? আমাকে আপনার বাচ্চা মনে হয়? বেবি বলে আবার আইসক্রিমও কিনে নিয়ে এলেন। আমি কি আপনার কাছে আইসক্রিম চেয়েছি নাকি? কথাগুলো শুনেই অবাক হয়ে পীযূষ অকস্মাৎ গাড়ির ব্রেক কষে দিল। ব্যাস, আর কি। সিট বেল্ট না বাঁধার তরুণ অনুর সামনের দিকে হুমড়ে খেতে নিল। অনুর মাথা গাড়ির সামনে লাগতে যাবে এমন সময় পীযূষ তার হাতটা সামনে এগিয়ে দিল। ফলে মাথায় আঘাত না লাগলেও হাতে থাকা আইসক্রিমটা পুরো নাকে মুখের সঙ্গে চেপে লেগে গেল, যার ফলাফল স্বরূপ পুরো আইসক্রিমটা অনুর সারা নাকে মুখে মেখে একাকার অবস্থা। সাথে সাথে পীযূষ গাড়ির ভিতরে লাইট জ্বালাতেই আইসক্রিমে মাখামাখি অনুর মুখটা দেখতে পেল। আর কে পায় পীযূষকে? অনুর মুখের অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। একবার পেট চেপে হাসছে তো আর একবার স্টিয়ারিং এর উপর ঝুঁকে হাসছে। এদিকে পীযূষের হাসি দেখে অনুর দু চোখ জলে টলমল। একসময় পীযূষের হাসি সহ্য করতে না পেরে ভ্যা ভ্যা করে কেঁদে দিল অনু। অনুর কান্নার শব্দে পীযূষের হাসি মিলিয়ে গেল। এ বাবা, কি এক অবস্থা! অনুর কান্না যেন মিনিটে মিনিটে বাড়ছে। ভারী সমস্যায় ফেসে গেল পীযূষ। শেষে কান্না সহ্য করতে না পেরে দিল আবার আর এক ধমক। এই মেয়ে চুপ! আর একটা ফোঁটাও যদি কান্নার শব্দ পেয়েছি না, গলা দিয়ে আমি আর কি করবো আমি নিজেও জানি না। উফ, জাস্ট বিরক্তিকর একটি মেয়ে। চুপ, একদম চুপ। পীযূষের স্পর্শে অনু কিছুক্ষণ আগেই না লজ্জায় লাল নীল হলুদ বেগুনি এমন রংধনু রঙে রঙিন হচ্ছিল, বর্তমানে রাম ধমক খেয়ে একদম চুপটি মেরে বসে থাকলো। কিন্তু অশ্রুরা, তারা কি আর ধমকে থামে? আওয়াজ বন্ধ হলেও দু চোখ উপচে লালাফো দুই গাল বেয়ে ঝরতে লাগলো তারা। পীযূষ বিরক্তিকর একটা শ্বাস ছেড়ে অনুর দিকে তাকালো। অকস্মাৎ তার চোখ দুটি গিয়ে পড়ল অনুর হরিণী দুটো সচল কালো আখির উপর, যেখানে বড় বড় দুটি চোখের সাদা অংশটুকু লালচে আভাযুক্ত। চোখের কিনারা বেয়ে গড়িয়ে পড়ছে মোটা মোটা অশ্রুকণা। কি জানি কি হলো, ওই চোখ দুটো যেন পীযূষের হৃদয়কে ঘায়েল করতে যথেষ্ট ছিল। কয়েক সেকেন্ডের ব্যবধানে হকচকিয়ে নিজের জ্ঞানে ফিরল পীযূষ। মস্তিষ্ক নাড়া দিল তার, বলে উঠল কেউ তার কানে কানে, কি করছিস তুই পীযূষ? মেয়েটা কাঁদছে দেখতে পাচ্ছিস না? কান্না থামা আগে। বাস্তবের মাটিতে ফিরে এলো পীযূষ। তাড়াতাড়ি গাড়ির ডেস্কে টিস্যু খুঁজতে লাগলো, পেয়েও গেল। তারপর টিস্যু পেপার বার করে নিজের হাতে অনুর সমগ্র মুখমণ্ডলে লেগে থাকা আইসক্রিম মুছে দিল। তারপর গাড়ির কাঁচ নামিয়ে হাত থেকে আইসক্রিমটা বাইরে ফেলতে বলল, ফেলেও দিল। কাছে থাকা ওয়াটার বটলের জল দিয়ে হাতটা ধুয়েও দিল। তারপর আবার গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে আপন গতিতে, কিন্তু অনুর কান্না থামেনি। নিঃশব্দে কাঁদছে সে, আর মাঝে মাঝে নাক টানছে। ড্রাইভিং করতে করতে সমস্ত কিছুই লক্ষ্য করলো পীযূষ। একসময় হঠাৎ করে আবার গাড়ির ব্রেক কষল পীযূষ। অনু সামনে তাকিয়ে দেখে বাড়িতে চলে এসেছে। তারা বিবেকানন্দ সোসাইটির সামনে দাঁড়িয়ে। অনু গাড়ির দরজা খুলে ঘোরাতে যাবে এমন সময় পাশ থেকে পীযূষ বলে উঠল, দাঁড়াও, তোমার প্রশ্নের উত্তর নিয়ে যাবে না? কথাগুলো শুনেই অনু ঘাড় বাঁকিয়ে পীযূষের দিকে তাকালে পীযূষ উত্তর দিল, কেউ একজন আমার ফোনে অসভ্য লোক বলেছে, কিন্তু আমার জানা মতে আমি সেই ব্যক্তির সাথে কোনো সময় অসভ্যতামি করেছি বলে তো মনে হয় না। তবুও আমি অসভ্য লোক উপাধি পেতে হতো। তাই বেবি শোনা, এগুলো বলে একটু অসভ্যতামি করলামই আর কি। কথাগুলো শোনা মাত্রই অনু প্রচণ্ড মাত্রায় বিস্মিত হলো। তার মানে এই লোক আগে থেকেই জানতো সব কিছু, তবুও আজে বাজে কথা বলে এতক্ষণ তাকে পচিয়েছে। আর রতনদা নয়, উনি এসেছিলেন তাকে নিতে, তবুও কেমন না জানার ভান করেছিল। আবার ওই দিদিটার সামনে বেবি সোনা বলে বাচ্চা বানিয়ে দিল, সেই সাথে ধমকগুলো ফ্রি। প্রচণ্ড দুঃখে অনুর এই মুহূর্তে কচু গাছে গলায় দড়ি দিতে শখ হলো, কিন্তু দুর্ভাগ্য কলকাতা শহরের উপরে কচু গাছ পাওয়া যায় না। সেই দুঃখে ইচ্ছেটাকে বর্জন দিতে হলো অনুর। দু চোখে আবার সেই টইটম্বুর জল নিয়ে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো বলে উঠল, আপনি ভীষণ পচা,
কোনো দিন কথা বলবো না আপনার সাথে। বলেই গাড়ির দরজা খুলে দৌড়ে চলে গেল লিফটের দিকে। আর পীযূষ আবার এক দীর্ঘশ্বাস ফেলে ফোন লাগালো সরোজিনী দেবীর কাছে। মা, আমি আর সহ্য করতে পারছি না। আমার চোখের সামনে দিয়ে রুদ্র ওই মেয়েটাকে নিয়ে সংসার করছে। আমি কিভাবে মেনে নেব তুমি বলতে পারো? ধৈর্য ধরো বেটা, বি পেটেন্স। মাকে তুমি ভরসা করো কি না? হ্যাঁ মা, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর আপন কেউ নেই যাকে আমি ভরসা করব। তাহলে ধৈর্যহারা হইও না। রুদ্রের জীবন থেকে যেমন নীতিকে সরিয়ে দিয়েছি, সেরকম ওই মেয়েটাকে সরাতে বেশিক্ষণ সময় লাগবে না আমার। না মা, এবার এই কাজটা ঠিক ততটা সহজ নয়। আগেরবার নীতিকে সরিয়ে দেওয়ার পরেও আমাকে ওর জীবনে আমি কিছুতেই স্থান দিতে পারিনি। 1.5 বছর, তুমি বুঝতে পারছো মা? 1.5 বছর আমি ওই বাড়িতে পড়েছিলাম শুধুমাত্র রুদ্রকে পাওয়ার লোভে। কিন্তু রুদ্র আমার দিকে ফিরেও তাকায়নি। তারপর হঠাৎ অ্যাক্সিডেন্টে রুদ্রের জীবনে ঠাঁই পেল ওই তনুশ্রী নামের মেয়েটা। মিমির মগজ ধোলাই করে পাখিকে রুদ্রের জীবন থেকে সরিয়ে এনে তনুশ্রীকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা পর্যন্ত করেছিলাম। আর কিছুটা সময় হাতে পেলেই তনুশ্রীকে রুদ্র ডিভোর্স দিয়ে দিত। মিমি ও রুদ্রকে আমায় বিয়ে করতে বাধ্য করে ফেলতো। পাখিকে পেতে হলে রুদ্রকে বাধ্য হয়ে হলেও আমাকে আপন করে নিতেই হতো। কিন্তু ওই মেয়ে কি জাদু করলো মিমির ওপর জানি না। মিমি গলে গেল, তারপর পাখিকে দিয়ে দিল। আর এখন রুদ্র ওই মেয়েটার সঙ্গে ভালোবেসে সংসার করছে। যেখানে আজ আমার থাকার কথা, সেখানে ওই মেয়েটা সংসার করছে। বলো মা, আমি কিভাবে সহ্য করবো এসব? হ্যাঁ, এতক্ষণ তানিয়া তার মনের কথাগুলো উজাড় করে তার মাকে জানাচ্ছিল। কলকাতাতে থাকাকালীন অবস্থায় রুদ্রের জীবনে কোনোভাবেই তানিয়া স্থান করে নিতে পারেনি। আজ মা মেয়ে বসে মনের সুখ দুঃখ আলাপনে ব্যস্ত। সেই কথোপকথনের মাঝে উঠে এলো এক বিরাট না জানা সত্য, নীতির সত্য। হ্যাঁ, নীতি নিচে থেকে মারা যায়নি, নীতিকে মেরে ফেলা হয়েছিল। রক্ত শূন্যতার কারণে নীতি মারা যায়নি। নীতিকে মেরে ফেলার পিছনে হাত ছিল তার নিজের মাসি আর মাসির মেয়ের। দুইজন বিকৃত মানসিক ব্যক্তিত্বের নারী, যারা শুধুমাত্র নিজের স্বার্থটুকুই চেনে। এখানে কারোর জীবন তাদের কাছে মূল্য রাখে না। শুধুমাত্র রুদ্রকে পাওয়ার উদ্দেশ্যে কিভাবে নিজের বোনের মেয়েকে মারতে পারলো এই দুইজন মা মেয়ে মিলে। নীতিকে মেরেও যখন রুদ্রকে পায়নি, তখন এরা আবার সাজাতে বসেছে এক ভয়ঙ্কর ঘৃণ্য খেলার আয়োজন। কি হবে এবার? মা, এবার তনুশ্রীকে মারলেই হবে না, ওকে রুদ্রের চোখে খারাপ প্রমাণ করতে হবে। আর আমাকে রুদ্রের চোখে ভালো সাজতে হবে। পাখির জন্য একজন ভালো মা হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে। তবেই রুদ্র আমাকে তার জীবনে ঠাঁই দেবে, ভালোবাসবে। নয়তো নীতির মতো তনুকে মেরে ফেললেও অন্তত রুদ্রের চোখে আমি আমার স্থান পাকাপোক্ত করতে পারবো না। বাহ, আমার মেয়ের দেখছি দিনের পর দিন বুদ্ধি খুলছে। বাহ, আমি সব ব্যবস্থা করে রেখেছি, ডোন্ট ওয়ারি। শুধু কয়েকদিনের অপেক্ষা মাত্র, এরপরে রুদ্রের জীবনে তোমার এন্ট্রি হবে। আর ওই তনুশ্রী নামক মেয়েটা আউট হবে চিরদিনের মতো। বলেই মা মেয়ে উচ্চ শব্দে হা হা করে হাসতে লাগলেন। আজকাল তনুর মনে ভয় দানা বেঁধেছে। ঘুমের মধ্যে প্রায় দিনই ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখে জেগে ওঠে। আজ ভোর রাতে আবার এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে চিৎকার দিয়ে জেগে উঠল। পাশেই রুদ্র ঘুমিয়েছিল। তনুর চিৎকারে তারও ঘুম ভেঙে গেল। তনুকে ওই রকম হতভম্ব অবস্থায় দেখে সাথে সাথে জলের গ্লাসটা ধরল। কয়েক ঢোক জল গিলে তনু কিছুটা শান্ত হলো। তারপর ধীরে ধীরে তনুর মাথাটা নিচের বুকে চেপে ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? দুঃস্বপ্ন দেখেছো? ভীষণ ভয়ানক স্বপ্ন দেখেছি জানো। আমি তোমার আর পাখি হাত ধরে কোথাও যাচ্ছিলাম, খুব হাসছিলাম আমরা। হঠাৎ মেঘ ডেকে উঠলো, দেখতে দেখতে ঝড় উঠলো। কি বিরাট সে ঝড়! আমি শক্ত করে তোমাদের ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি সামনে। তারপর ধীরে ধীরে ঝড় থামলো। তখন দেখি তুমি আর পাখি হারিয়ে গেছো। আর আমি তোমাদের খুঁজে পাচ্ছি না। চারিদিকে খুঁজে যাচ্ছি পাগলের মতো, কিন্তু খুঁজে পাচ্ছি না। জানো, দেখো আমার বুকের অন্তঃস্থল এখনো কেমন করে কাঁপছে। বলেই রুদ্রের হাতটা নিয়ে নিচের বুকে চেপে ধরল তনু। অনুকে ওভাবে ভয় পেতে দেখে রুদ্র পরম আবেশে জড়িয়ে নিল নিজের বুকের মাঝে। তারপর সিক্ত উষ্ণ স্পর্শগুলো দিয়ে তনুকে আশ্বস্ত করে বলল, ওসব দুঃস্বপ্ন মাত্র, বাস্তবের সাথে তার কোনো মিল নেই, ভয় পেও না। স্বপ্নে তোমার হাত ছেড়ে পালিয়ে গেলেও বাস্তবে রুদ্র কখনোই তোমার হাত ছেড়ে পালাবে না, কোনোদিনও না।
কথাগুলো শুনে তনুর ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। আদরে লেপ্টে খরগোশ ছানার ন্যায় পড়ে রইল রুদ্রের চওড়া বুকের মাঝে। আবার চোখ বুঝল ঘুমের অপেক্ষায়। কিন্তু সে কি আর আসবে কিভাবে? চোখ বন্ধ করলেই ভেসে উঠছে সেই ভয়ানক হারিয়ে ফেলার স্মৃতি। পীযূষ অফিসে বসে কিছুতেই মন বসাতে পারছে না কাজে। যখনই কাজে মন বসাতে চাইছে ঠিক তখনই অনুর সেই আইসক্রিম মাখা মুখটা মনে পড়ে যাচ্ছে। আর মনে হাসছে সে। সত্যিই বড্ড ইনোসেন্ট মেয়েটা, সেই সঙ্গে স্বভাবেও বাচ্চামিতে ভরা। নয়তো যে কোনো মেয়ে বুঝে ফেলতো বেবি সোনা এসব ডাকের মানে। সাধারণত বয়ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ডকে বেবি, সোনা, জান, জানু এসব বলেই সম্বোধন করে ভালোবেসে। কিন্তু বোকা মেয়েটি ভাবলো তাকে বাচ্চা বলে বেবি সোনা এসব বলে রাখা হচ্ছে। এসব ভাবতে লাগলো আর হাসতে লাগলো পীযূষ। সাথে এও বুঝে নিল এই অসম্ভব রকমের সুন্দরী মেয়েটি আজ পর্যন্ত কোনো পুরুষের সঙ্গ পায়নি বা কোনো পুরুষের সংস্পর্শে চড়ায়নি পর্যন্ত। সেই কারণে আজও এই সমস্ত বিষয় সম্পর্কে অজ্ঞাত। মনে মনে বলল, সুন্দরী ললনা, তুমি শুধু গতরেই বড় হয়েছ, বুদ্ধিতে নয়। মনে হচ্ছে তোমাকে আমার স্কুলে ভর্তি করিয়ে আমাকেই বড় করতে হবে। ভেরি ইন্টারেস্টিং পীযূষ। আগে ইঞ্জিনিয়ার, তারপর কেয়ারটেকার, এখন আবার টিচার। বাহ পীযূষ বাহ। দিন দিন তোর প্রমোশন হচ্ছে নাকি ডিমোশন? ঠিক সময় আসলেই বোঝা যাবে।